Really see something that said, take a look at what happened. যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমাবেশে হঠাৎ এলো পাতারি গুলি, অল্পের জন্য রক্ষা পেলেও কানে আঘাত। প্রাণ গেল আরেক রিপাবলিকান সমর্থকের, পাল্টা অভিযানে অস্ত্রধারী নিহত। গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি নৃশংসতা, 90 ফিলিস্তিনি নিহত, আহত 300। হামাসের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলার দাবি নেতানিয়াহুর, আরব নেতাদের নিন্দা। অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান ও স্ত্রী বুশরা বিবি। এখনই মুক্তি পাচ্ছেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, নতুন মামলায় দেখানো হলো গ্রেফতার। চীন ও রাশিয়াকে বন্ধু সম্বোধন করে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের। তেহরানকে চাপে ফেলে কিছুই করানো যাবে না, দিলেন হুঁশিয়ারি। এবং ভূমধ্যসাগর থেকে উদ্ধার 261 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালিতে পৌঁছেছে জাহাজ, আছেন বাংলাদেশীয়। মেলোনি সরকারের বৈধতা না দেওয়ার ঘোষণায় প্রবাসীদের উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হঠাৎই গুলির ঘটনা ঘটেছে। এতে কানে গুলি লেগেছে বলে জানিয়েছেন ট্রাম্প। সিক্রেট সার্ভিস জানায় বড় ক্ষতি হয়নি, সুস্থ আছেন ট্রাম্প। সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত হয়েছেন গুলিতে, পরে সিক্রেট সার্ভিসের গুলিতে বন্দুকধারী নিহত হন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Really see something that said, take a look at what happened. যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, বসে পড়েন মঞ্চে। তাকে নিরাপদ রাখতে ঝাঁপিয়ে পড়েন সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে দেখা যায় তার কানে ও মুখে রক্তের দাগ। পরে দ্রুত গতিতে সমাবেশ ছাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিরাপত্তা বাহিনী জানিয়েছে ট্রাম্পকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, তিনি নিরাপদ ও শঙ্কামুক্ত আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। একই সঙ্গে তারা সমাবেশস্থল ঘিরে ফেলেন, বন্দুকধারীকে ধরতে সঙ্গে সঙ্গে তৎপর হন তারা। এছাড়াও নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায় সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে। ট্রাম্প নিরাপদে আছেন, তবে সমাবেশে অংশ নেয়া ট্রাম্পের এক সমর্থক প্রাণ হারিয়েছেন। ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলেরই নেতাকর্মীরা। এছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনার নিন্দা জানিয়ে সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ধন্যবাদ। এই সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং যুক্তরাষ্ট্রের সামাজিক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটবে কেউ কোনোদিন সেটা কল্পনা করেনি। যুক্তরাষ্ট্র দিন দিন যেন রাজনৈতিকভাবে একটা সংকটপূর্ণ একটা জাতিতে পরিণত হয়েছে। এখানে অঘটনের কোনো শেষ নেই। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নানান ঘটনার জন্ম হয়েছে। এবার যেন সেই অঘটনের শেষ পেরেকটা ঠোকা হলো। প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী জনসমাবেশে এবার গুলি হলো এবং সেই গুলিতে আহত হলেন স্বয়ং প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে এখন একই আলোচনা, নানান রকম জল্পনা কল্পনা চলছে। আমরা যারা তৃতীয় বিশ্বের দেশের নাগরিক এই যুক্তরাষ্ট্রে এসে অভিবাসী জীবনযাপন যারা করছেন, তাদের মনের মধ্যে একটি প্রশ্ন যে উন্নত জীবনের জন্য যে যুক্তরাষ্ট্রে আসা, সেই আসার জায়গায় যুক্তরাষ্ট্রের রাজনীতি, যুক্তরাষ্ট্রের যে সামগ্রিক পরিস্থিতি তা কি তা সমর্থন করছে? এটি একটি বিরাট প্রশ্ন হয়ে এখন দাঁড়িয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে যা হয়, এখন বিশ্বের উন্নত দেশ যুক্তরাষ্ট্রে এখন সেই ঘটনা ঘটছে। কেন ঘটছে, কিভাবে ঘটছে, এ নিয়ে জল্পনা কল্পনা যেমন চলছে, আলোচনা চলছে। নানান ধরনের আলোচনার ডালপালা যখন মেলছে,
সেটি হয়তো সময় গেলে আরো পরিষ্কার হবে কিভাবে কি ঘটনা ঘটেছে। আজ যে উইকেন্ড শনিবার, সেই শনিবারের সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বাটলার শহরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসমাবেশ ছিল। সেই নির্বাচনী জনসমাবেশে তিনি বক্তৃতা রাখছিলেন। সন্ধ্যার আগে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় যে বন্দুকধারী তিনি নিহত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক তিনিও নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। পাশাপাশি আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে তার কানে গুলি লেগেছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তিনি শঙ্কামুক্ত আছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু তারপরেও এই ঘটনায় নিন্দার ঝড় বইছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তার শরীরের স্বাস্থ্যের খবর নিয়েছেন। কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এই নিয়ে শুধু পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য নয়, নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনার নানান রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমি একজন সংস্কৃতি কর্মী এবং সঙ্গীত শিল্পী, তার সঙ্গে কথা বলবো। তাপস বড়ুয়া, তিনি অত্যন্ত সুপরিচিত একজন। আপনি এই ঘটনাটি কিভাবে দেখছেন? আমার নাম মোহিতোষ তালুকদার তাপস। এটা খুবই মন খারাপের দিন আজকে আমাদের সকলের জন্য। আমরা চাই না এটা শুধু আমেরিকাতে না, পৃথিবীর কোথাও যেন এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। গত কয়েক ঘন্টা ধরে এটা আমার জন্য, আমাদের জন্য অসম্ভব লজ্জার কথা। এটা বাংলাদেশে হয়, কিন্তু এটা যে কখনো এইখানে হবে এটা আমরা কখনো স্বপ্নেও দেখিনি। আমি ট্রাম্প সাপোর্টার না, কিন্তু তারপরেও আমি চাই না এই ঘটনাগুলি কোথাও হোক এবং ট্রাম্পের জন্য আমার সমবেদনা। আর পৃথিবীর সবখানে শান্তি আসুক, সবাই ভালো থাকুক। ধন্যবাদ। জি, ধন্যবাদ মোহিতোষ তালুকদার তাপস। আপনি শুনছিলেন শুধু বাংলাদেশ নয়, তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বিভিন্ন জায়গায়, রাশিয়া, ইউক্রেন, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনার কথা আমরা এর আগে শুনেছি, কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে, রাজনীতিতে কখনো এই ধরনের ঘটনার কথা কিন্তু শোনা যায়নি। যা এইবার এবং গত 5 বছর ধরে যে নির্বাচনী হাওয়া বইছে, সেই নির্বাচনী হাওয়ায় এই ধরনের ঘটনা, সহিংস ঘটনার কথা প্রতি মুহূর্তে সেটা জানা যাচ্ছে। বন্দুক সহিংসতার ঘটনা প্রতি মুহূর্তে জানি, সাধারণ মানুষ বন্দুক সহিংসতার ঘটনায় প্রতি মুহূর্তে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা নিহত হচ্ছে, তারা আহত হচ্ছে। কিন্তু সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি আগামী নির্বাচনেও প্রার্থী হয়েছেন, তাকেও বন্দুক সহিংসতার শিকার হতে হবে, এটি কিন্তু কেউ কোনোদিন ভাবেনি। এই জন্য বন্দুক সহিংসতার ঘটনা, বন্দুক সহিংসতা রোধ করার ব্যাপারে নিশ্চয়ই আরও অনেক বড়ভাবে যে আগামীতে যারা এই ক্ষমতায় আসবে তাদেরকে আইনের মাধ্যমে এটা নিষিদ্ধ করতে হবে, এইরকম নানান ধরনের আলোচনা এখন কিন্তু সর্বত্র বইছে। কিন্তু সর্বশেষ যে তথ্য, তাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সুস্থ আছেন, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শরীরের স্বাস্থ্যের খবর নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুল বক্তব্যগুলো প্রতিদিনের সংবাদ শিরোনাম হচ্ছে, যা তার আবারও প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের ভুল বক্তব্যগুলোর সুযোগ নিচ্ছেন। এ অবস্থায় বাইডেন এখন তার দল এবং দেশের জন্য আন্তর্জাতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভুল বক্তব্য এবং মন্তব্য করছেন, যা তার আবারও প্রেসিডেন্ট হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। বাইডেনের নানা সময়ের ভুলগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হচ্ছে, যা তার বিরোধী পক্ষ অস্ত্র হিসাবে ব্যবহার করছে। অনেকেই মনে করেন বাইডেনের এই ভুল বক্তব্যগুলো তার প্রার্থিতার সাফল্যের পথে বড় বাধা সৃষ্টি করতে পারে।
ন্যাটো শীর্ষ সম্মেলনে বাইডেনের দুটি ভুল মন্তব্য তাকে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর দাবি জোরালো করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মঞ্চে পরিচয় করানোর সময় প্রেসিডেন্ট বাইডেন ভুল করে জেলেনস্কির নামের পরিবর্তে পুটিন বলেছেন। বাইডেন দ্রুত তার ভুল বুঝতে পেরে তা সংশোধন করেন। তিনি কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প বলেও উল্লেখ করেন, তবে সমালোচকরা কটাক্ষ করতে ছাড়ছেন না। I wouldn't have picked Vice President Trump to be vice president, but I think she was not qualified to be president. আন্তর্জাতিক গণমাধ্যম যেমন দি সান, ফাইন্যান্সিয়াল টাইমস সহ ইতালি, ডাচ, জাপান, জার্মানির সংবাদ মাধ্যমে বাইডেনের ভুল ও বিব্রতকর বক্তব্যকে নিয়ে সংবাদ শিরোনাম করছে। এদিকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা বাইডেনের আবারও প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে 17 জন ডেমোক্রেট আইন প্রণেতা বাইডেনকে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের ভুল বক্তব্যগুলোর সুযোগ নিচ্ছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রেট জব জো বলে এরই মধ্যে টিপ্পনী কেটেছেন। এই অবস্থায় বাইডেন এখন তার দল এবং দেশের জন্য আন্তর্জাতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছেন। তার পুনর্নির্বাচন প্রচার অভিযান স্পষ্টতই ধ্বংস হচ্ছে, কিন্তু তিনি অত্যন্ত একগুঁয়ে ও নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান না। জো বাইডেনের নির্বাচনে জয় মনে হচ্ছে সুদূর পরাহত। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ভার্জিনিয়া সমুদ্র সৈকত, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। কারাগারে ভিড় কমাতে নতুন সিদ্ধান্ত ব্রিটেনের। বন্দীদের 40% সাজা ভোগ করার পর দেয়া হবে মুক্তি। দ্রুত পদক্ষেপ না নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিতে পড়ার আশঙ্কা। গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে 90 জন নিরীহ ফিলিস্তিনের, আহত হয়েছেন প্রায় 300 জন। হামাসের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে হামলা চালানোয় এর তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এদিকে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে তেল আবিবে। স্বজন হারানোর এ আহাজারি যেন থামার নয়। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় গত 9 মাসে কত ফিলিস্তিনি যে প্রিয়জন হারিয়েছেন তা বলে শেষ করা যাবে না। তারপরও থামছে না নৃশংসতা। নতুন করে গাজার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় 300 জন। এছাড়াও 7টি শরণার্থী শিবিরে একটি মসজিদের ধ্বংসাবশেষের সামনে নামাজ পড়ার সময় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরে চালানো হামলায় শত শত ফিলিস্তিনিকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের সামরিক শাখার এক শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা। অথচ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকা কয়েকদিন আগে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেখানেও নারকীয় তাণ্ডব চালালো তারা। এমন নারকীয় হামলার পর নেতানিয়াহু আবারও বলেন, তারা হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না। হামাসের সব নেতাকে শেষ করার প্রত্যয় জানান তিনি। গাজায় নৃশংসভাবে নিরীহদের হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের বর্বর হামলা চালিয়ে হত্যা করায় নিন্দা জানিয়েছে ইরান, সৌদি আরব, কাতার, জর্ডান এবং মিশর। এদিকে বিক্ষোভ হয়েছে জেরুজালেম ও তেল আবিবে, তবে তা জিম্মি মুক্তির দাবি জানিয়ে। প্রতি শনিবারের মতো এ শনিবারও বিক্ষোভ করেন হাজারো ইসরায়েলি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। শনিবার দেশটির একটি জেলা ও দায়রা আদালত মামলাটি খারিজ করেছেন। তারপরও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ইমরান খান। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই কর্তৃপক্ষ আরেকটি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বসে পেলেন সুখবর। ইসলামী বিধি বহির্ভূত বিয়ের মামলা থেকে রেহাই পেলেন তিনি। টানা কয়েক মাস ধরে আইনি লড়াই চলার পর শনিবার দেশটির একটি জেলা ও দায়রা আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ বিয়ে মামলা বাতিল করেছেন।
2018 সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। এটি তার তৃতীয় বিয়ে। এ বিয়ের জন্য ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা। মামলায় মানেকা অভিযোগ করেন তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইসলামী নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পার না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি। মামলাটিতে ইমরান খান ও বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড এবং দুজনকেই 5 লাখ রুপি জরিমানা করেন আদালত। তবে ইমরান খান ও বুশরা বিবি এ অভিযোগ অস্বীকার করে হাইকোর্টের দ্বারস্থ হন। এর আগে তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত করা হয়েছে। এছাড়া আলোচিত সাইফার মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে তিনি খালাস পেয়েছেন। এছাড়া আরও কয়েকটি মামলায় বিভিন্ন আদালত তাকে খালাস দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কোনো আইনি বাধা নেই তাকে কারাগারে আটকে রাখার। তারপরও সহসাই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ইমরান খান। আলোচিত অবৈধ বিয়ের এই মামলা থেকে খালাস পেলেও রায়ের কয়েক ঘন্টার মধ্যেই কর্তৃপক্ষ আরেকটি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে। এতে ক্ষুব্ধ তার দল পিটিআইয়ের নেতাকর্মীরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। চীন ও রাশিয়াকে ইরানের বন্ধু সম্বোধন করে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার নতুন বিশ্বকে আমার বার্তা শিরোনামে প্রকাশিত বিবৃতিতে এ বার্তা দেন তিনি। গত 5 জুলাই ইরানের নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমর্থিত প্রার্থী কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশটির সাধারণ মানুষ। এরপরে বিশ্ববাসীর নজর ছিল ইরানের দিকে। সবার মনে প্রশ্ন ছিল কেমন হবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পররাষ্ট্রনীতি, দেশটি কিভাবে সামলাবে যুক্তরাষ্ট্রের চাপ। এবার সেসব প্রশ্ন আর রহস্যের জট খুলে দিলেন পেজেশকিয়ান নিজেই। স্থানীয় সময় শনিবার নতুন বিশ্বকে আমার বার্তা শিরোনামে প্রকাশিত বিবৃতিতে সবকিছু খোলাসা করলেন তিনি। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না, ইরান চাপে পড়ে কিছু করে না, করবেও না বলে স্পষ্ট উল্লেখ করা হয়। বিবৃতিতে দেশটির পরমাণু নীতিও খোলাসা করেন তিনি। জানান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। বলেন কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। তেহরানের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। এছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেন মাসুদ পেজেশকিয়ান। নাদিম মারজান, সময় সংবাদ। কারাগারে ভিড় কমাতে বন্দীদের 40% সাজা ভোগ করার পর মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। 2023 সালের জানুয়ারি থেকে বেশিরভাগ সময়ের জন্য কারাগারগুলো পরিপূর্ণ ছিল। এজন্য বন্দীরা যারা 40% সাজা ভোগ করেছে তাদের মুক্তি দিয়ে ভিড় কমানোর চেষ্টা করা হবে বলে আশাবাদী দেশটির সরকার। বিচার সচিব শাবানা মাহমুদ জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিতে পড়তে পারে। আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF এর কাছ থেকে 37 মাস মেয়াদী $7 বিলিয়ন ঋণ পেতে যাচ্ছে পাকিস্তান। শিগগিরই IMF এর নির্বাহী পরিষদ এই ঋণের অনুমোদন দেবে বলে জানায় ব্লুমবার্গ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে এবার $7 বিলিয়ন ঋণ পাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে 37 মাস মেয়াদে এই ঋণের বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে দাতা সংস্থাটি। ব্লুমবার্গ জানায়, উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বৈঠকের পর শুক্রবার আসে ঘোষণা, শীঘ্রই IMF এর নির্বাহী পরিষদ এ ঋণের অনুমোদন দেবে। তবে কবে নাগাদ এ ঋণ ছাড় করা হবে বা IMF এর নির্বাহী বোর্ডের বৈঠকে কবে ঋণটি অনুমোদিত হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টালমাটাল পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে শাহবাজ শরীফের সরকারকে এ ঋণ বেশ খানিকটা স্বস্তি দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। IMF এক বিবৃতিতে বলেছে, নতুন এই ঋণ দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টেকসই করতে পাকিস্তান সরকারকে সহায়তা করবে। IMF এর এই ঋণ পেতে শাহবাজ শরীফের সরকারকে বেশ কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যার মধ্যে বিভিন্ন খাতের কর বৃদ্ধি, জ্বালানি মূল্য বৃদ্ধি সহ নানা পদক্ষেপ রয়েছে, যা দিন শেষে জনসাধারণের দুর্ভোগ ও অসন্তোষ বাড়িয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে 25 বারের মতো IMF এর ঋণ নিতে যাচ্ছে পাকিস্তান। তবে এমন এক সময়ে এই ঋণ নিতে যাচ্ছে দেশটি যখন চলতি অর্থ বছরে পাকিস্তানকে $24 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়।
ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা 261 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি এনজিও জাহাজ শনিবার ইতালির সমুদ্র বন্দরে পৌঁছেছে। এদিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের ঢল। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। ইতালিতে কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি মোতাবেক অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। তারা আইন পাশ থেকে শুরু করে অবৈধরা যাতে না আসতে পারে সে কারণে উদ্ধারকারী ছোট ছোট বিমানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছেন। শুধু তাই নয়, এনজিওর জাহাজগুলিকে তারা বারবার নিষেধাজ্ঞা দিয়ে আটকে দিয়েছেন অভিবাসীদের ইতালিতে আসার ক্ষেত্রে, যার ফলশ্রুতিতে গেল বছরের তুলনায় চলতি বছর শতকরা 60% অভিবাসন প্রত্যাশীর আগমন কম ঘটেছে। অবাক করার বিষয়, অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ে দিয়ে গেল 6 মাসে এসেছেন 6260 জন। সেদিক থেকে প্রতিদিন গড়ে 34 জনেরও বেশি বাংলাদেশি ইতালিতে এসেছেন। শুধু তাই নয়, গেল 12 দিনে ইতালিতে এসেছেন প্রতিদিন গড়ে 68 জন করে বাংলাদেশি। অভিবাসন প্রত্যাশীদের সম্পর্কে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এভাবে বৈধতা না পাওয়ার শর্ত থাকার পরেও এবং আশ্রয় না দেবার বিষয়গুলো নিশ্চিত করার পরও বাংলাদেশিরা জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, এটা আসা উচিত নয়। ভূমধ্য সাগর দিয়ে আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা ইতালিতে আসতেছেন বা আসতে চাচ্ছেন, ইতিমধ্যে আপনারা হয়তো জানেন বা জানেন না, আপনাদের কাউকে ইতালি সরকার ইতালিতে বৈধতা দিবে না। গত 6 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা আসছেন, প্রতিদিন গড়ে প্রায় 30 থেকে 34 জন লোক আসছেন। এখানে একেবারে অনিশ্চিত জীবন। ইতালি সরকার আপনাদেরকে অ্যাকচুয়ালি এইভাবে আসলে কোনো বৈধতা দেবে না। এদিকে 13 জুলাই ইতালিতে 261 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি এনজিওর জাহাজ ওশেন ভাইকিং ইতালির সমুদ্র বন্দরে এসে পৌঁছেছেন। তুস্কানার এই বন্দরে পৌঁছানোর পর তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি, তবে এই 261 জনের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। ইতালি সরকার অভিবাসন বিরোধীদের বিরুদ্ধে আইন পাশের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নও তাদেরকে আশ্রয় না দেওয়ার জন্য একটি আইন অনুমোদন করেছে। ফলে ইতালিতে যারা অবৈধভাবে আসছেন, সেটা বাংলাদেশি কিংবা অন্যান্য দেশের নাগরিকরা হোক, তাদেরকে এখানে আশ্রয় পাবার কোনো সুযোগ নেই। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির একটি ভিডিও বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করে যে সকল বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছেন। সুতরাং ইতালিতে অবৈধভাবে আসলেও তাদের ভবিষ্যৎ কি হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে দক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ নেই। দেশটিতে অদক্ষ কর্মী গিয়ে যাতে হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা নিতে ভিসা নীতিতে কঠোরতা অবলম্বন করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী সমাবেশে বাংলাদেশের রাষ্ট্রদূত একথা বলেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। গত কয়েক মাস যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কঠোরতা অবলম্বন করছে দেশটি। বর্তমানে সাধারণ কোনো লাইসেন্সে ভিসা ইস্যু করতে হলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ কর্মীদের জন্য ভিসা বন্ধের বিষয়টি নিয়ে বাংলাদেশিদের নানা অপরাধ প্রবণতাকে দায়ী করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। দক্ষতার মানদণ্ড হল যে ন্যূনতম স্নাতক পাস, তা নাহলে কিন্তু আপনি আসতে পারছেন না। এর বাইরে যারা রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের লাশ বহনে বিড়ম্বনা, বিমান ভাড়া বৃদ্ধি, এয়ারপোর্ট হয়রানির বিষয়টি নিয়ে তিনি আগামীতে সংসদে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জীবনযাত্রার মান উন্নত করার জন্য বা এয়ারপোর্টে যাতে তারা হয়রানির শিকার না হয়, এটার জন্য আমি মন্ত্রী মহোদয়ের সাথে আমি বা আমার কলিগ যারা আছে আমরা আলাপ করব। এই সমাবেশে বক্তারা উপস্থিত কয়েক হাজার প্রবাসীকে আমিরাতে অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। If you want to really see something that said, take a look at what happened. যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমাবেশে হঠাৎ এলোপাতাড়ি গুলি, অল্পের জন্য রক্ষা পেলেও কানে আঘাত। প্রাণ গেল আরেক রিপাবলিকান সমর্থকের, পাল্টা অভিযানে অস্ত্রধারী নিহত। গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি নৃশংসতা, 90 ফিলিস্তিনি নিহত, আহত 300।
হামাসের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলার দাবি নেতানিয়াহুর, আরব নেতাদের নিন্দা। এবং অবৈধ বিয়ের মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান ও স্ত্রী বুশরা বিবি। এখনই মুক্তি পাচ্ছেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। নতুন মামলায় দেখানো হলো গ্রেফতার। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।